হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর উইকলি এক্সাম নিয়ে যথেষ্ট প্যারা খাইতেছো। আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট উইকলির রসায়ন সেকশনের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে আছি আমি তাইব বিন আলম তাসিম, পড়াশোনা করছি কুয়েটে। তো চলো তাহলে আমরা শুরু করি। আগে আমরা রিটেন সেকশনটা সমাধান করব। এই প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নতে একটা উদ্দীপক দেয়া আছে এবং বলা হয়েছে যে এ আর বি প্রচলিত মৌলের প্রতীক না। আর এ ও বি দ্বারা গঠিত যৌগসমূহের আদ্র বিশ্লেষণের কৌশল বর্ণনা করতে বলা হয়েছে। এখন খেয়াল করো, এই মৌলটি হচ্ছে তৃতীয় পর্যায়ের গ্রুপ 15 এর মৌল। তাহলে এই মৌলটি কি? অবশ্যই এটা হচ্ছে ফসফরাস। আর হচ্ছে বি মৌলটি কি? বি মৌলটি হচ্ছে তৃতীয় পর্যায়ের গ্রুপ 17 এর মৌল। তাহলে এটা অবশ্যই ক্লোরিন। এবং এ ও বি দ্বারা গঠিত যৌগ, এ ও বি দ্বারা গঠিত যৌগ হলো ফসফরাস ট্রাইক্লোরাইড বা PCl3 এবং PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন আমরা এদের আত্ম বিশ্লেষণের কৌশলটা ব্যাখ্যা করব। দেখো, ফসফরাস আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি তুমি খেয়াল করো, উভয়েরই কিন্তু 3D অরবিটালে ইলেকট্রন বিদ্যমান। সেহেতু এরা দুজনেই আদ্র বিশ্লেষিত হবে। তাহলে প্রথমে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইডের আদ্র বিশ্লেষণ কৌশলটা আমরা বের করব। তাহলে আমরা যদি ফসফরাস ট্রাইক্লোরাইডটাকে একটু ভেঙে লিখি, 3টা ক্লোরিন, বোঝার সুবিধার্থে এভাবে লিখছি। এর সাথে আমরা পানি যোগ করব, পানিকে ভাঙলে হয় HOH। এরপর এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে, এই অংশটা থেকে একটা ক্লোরিন চলে যাবে এবং এখানে এসে একটা ওএইচ যুক্ত হবে। তাহলে কি হলো? আমাদের এখানে একটা ওএইচ যুক্ত হলো এবং সাথে থাকলো এই যে এইচ, এখানে এইচ, এবং হচ্ছে যে এখান থেকে যে একটা ক্লোরিন চলে গিয়েছিল ওই দুইটা অ্যাটাচ হয়ে HCl। এরপর যদি পরবর্তী ধাপে যদি আমরা এর সাথে আরো পানি যোগ করি, তাহলে আমাদের হয়ে যাবে H3PO3 প্লাস 3HCl। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা PCl5 এর আত্ম বিশ্লেষণের কৌশলটা বের করি। একটা পেজ নিয়ে দিন এক্সট্রা। PCl5 এর আত্ম বিশ্লেষণটা দুইটা ধাপে হয়। এখন আমরা প্রথম ধাপটা আগে বের করি। PCl5 এর সাথে আমরা পানি যোগ করব, H2O। পানি যোগ করলে আমাদের তৈরি হবে POCl3 প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। এর পরবর্তী ধাপে এই POCl3 এর সাথে আমরা যদি আবার পানি যোগ করি, আমি একসাথে সমতা বিধান করে নিছি যাতে পরবর্তীতে প্যারা না হয়। তাহলে আমাদের এখানে তৈরি করবে ফসফরিক অ্যাসিড এবং HCl, H3PO4 প্লাস HCl। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই।
দেখো আমাদের এই প্রশ্নটাতে বলা হয়েছে কি বিক্রিয়াগুলো সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে সরাসরি বের করি, এই যে এই অংশটাকে বের করি। 1 নম্বর, না নিচেই বের করি। 1 নম্বর, এই বিক্রিয়াগুলো সরাসরি তুমি ডাইরেক্টলি লিখে গেলে হবে, এখানেই তোমার ফুল মার্ক দিবে। তাহলে এখানে হচ্ছে আমাদের P4O10 প্লাস 10 কার্বন। তাহলে আমাদের তৈরি করবে কি P4 প্লাস 10 কার্বন মনোক্সাইড। তারপর 2 নম্বরে Mg3PO4 ম্যাগনেসিয়াম ফসফেট, সরি Mg3P2 প্লাস 6H2O। এবার আমাদের তৈরি করবে 3 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 আর হচ্ছে 2PH3। এবার হলো 3 নম্বরটা। 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে প্লাস ওজোন গ্যাস O3, এবং এখানে তাপ দেওয়া হয়েছে। এখানে প্রশ্নটা একটু আমার উঠাইতে ভুল হয়েছে, যে এই প্রশ্নটাতে এখানে তাপ দেওয়া হয়েছিল, আমার একটু উঠাইতে ভুল হয়েছে, টাইপিং মিস্টেক। তো এখানে দিয়ে দিলাম, এবং তৈরি করবে নাইট্রাস অক্সাইড NO2, সরি নাইট্রোজেন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন। তারপর এখানটাতে করে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে ফসফরাস প্লাস 3 সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস 3H2O, 3 মোল পানি। এখানে তৈরি হবে PH3 প্লাস 3H2PO2 Na। তারপর আমাদের 5 নম্বর বিক্রিয়া। তো এখানেও একটু ভুল আছে, এখানেও সোডিয়াম নাইট্রেটকে তাপ দেওয়া হয়েছিল। তাহলে NaNO3, এখানটাতে আমরা তাপ দিব। তৈরি করবে 2 মোল NaNO2 প্লাস অক্সিজেন। আর ভাইয়া এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তুমি কোশ্চেন ব্যাংক থেকে তুমি যত বেশি প্র্যাকটিস করবা ততই তুমি বিক্রিয়াগুলো ভালো পারবা। কারণ এখানে অনেক অনেক মানে এখানে তো বিক্রিয়া অনেকগুলো, কোশ্চেন ব্যাংকেও দেখলে দেখবে যে অনেকগুলো বিক্রিয়া।
তো এগুলো মনে রাখা খুব কষ্টকর, কিন্তু তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করো তাহলে তুমি মনে রাখতে পারবা। তো এটা আমাদের 3 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের সর্বোচ্চ যোজনীর অক্সাইডের প্রকৃতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। তাহলে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কি কি সেগুলো আগে আমরা বের করি। তাহলে লিখি দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন এবং হচ্ছে নাইট্রোজেন। তাহলে এদের অক্সাইড গুলো আমরা যথাক্রমে বের করি। এদের অক্সাইড অক্সাইড গুলো বের করা মানে কি, এর সাথে আমরা প্রত্যেকের সাথে অক্সিজেন যুক্ত করবো, লিথিয়াম প্লাস অক্সিজেন তৈরি করবে লিথিয়াম অক্সাইড, LiO2। তারপর বেরিলিয়ামের সাথে আমরা অক্সিজেন যুক্ত করব, তৈরি করবে BeO বা বেরিলিয়াম অক্সাইড। তারপর আমরা বোরনের সাথে অক্সিজেন যুক্ত করব, তৈরি করবে B2O3। তো কার্বনের সাথে অক্সিজেন তৈরি করবে আমাদের কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত করব, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, N2O5। তাহলে অক্সাইড গুলো আমরা পাইছি। দেখো এখন এদের কোনটার ধর্ম কি সেটা এখন আমাদের বের করতে হবে, মানে কোনটার প্রকৃতি কি। কারণ লিথিয়াম মৌলটা কিন্তু পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত এবং হচ্ছে এটা আমাদের প্রথম গ্রুপের মৌল। আর প্রথম গ্রুপের মৌলগুলোর ধর্ম কি, এরা সাধারণত পানিতে মিশ্রিত হলে এরা এরা হচ্ছে সবল ক্ষারের মতো আচরণ করে। তাহলে এটা আমাদের এই লিথিয়াম অক্সাইডের ধর্মটা কি হবে, অন্য একটা গালি দিয়ে লিখি আমরা, সবল ক্ষার। তারপর হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। বেরিলিয়াম কি লিথিয়ামের পরবর্তী মৌলটা, অর্থাৎ দ্বিতীয় গ্রুপের মৌল। এবং এই বেরিলিয়াম অক্সাইডের ধর্মটা হবে উভধর্মী। যে- বিশেষ করে তোমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলসমূহের আহ, যে ধর্মগুলো, যে ওগুলো অম্লীয় নাকি ক্ষারীয় নাকি উভধর্মী, এগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবা। কারণ এগুলো পরীক্ষার সময় প্রায় প্রায়ই আসে এবং MCকিউ তেও আসে, বিশেষ করে সিকিউরিটির MCকিউ তে, সিকিউরিট বা বুয়েট প্রিলিতেও আসে। এটা হলো উভধর্মী। তারপর দেখো, এই যে বোরন, কার্বন আর নাইট্রোজেন, এরা হচ্ছে কি, এরা তুলনামূলকভাবে আহ পর্যায় সারণীর
ডান দিকের মৌল এবং পর্যায়সারণীর ডান দিকের মৌলগুলোর ধর্ম সাধারণত কি হয়? আম, ডান দিকের মৌলসমূহের ধর্ম সাধারণত এরা অম্লধর্মী হয়ে থাকে। তাহলে এই যে এখানে যে তিনটার যে অক্সাইড, বোরন, কার্বন এবং নাইট্রোজেনের যে অক্সাইড, এই তিনটার ধর্মই হবে অম্লধর্মী। তাহলে আমরা এটা লিখে দেই, এই তিনটা ধর্মই হচ্ছে অম্লধর্মী। তাহলে আমরা যে এতক্ষণ লিখলাম যে এই যে লিথিয়ামের অক্সাইডের ধর্ম হচ্ছে সবল ক্ষারধর্মী, এবং হচ্ছে যে বেরিলিয়াম অক্সাইডের ধর্ম উভধর্মী, এবং হচ্ছে বাকিগুলোর ধর্ম হচ্ছে অম্লধর্মী। এখন এটা কিভাবে হলো সেই জিনিসটা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাবো তোমাদের। তাহলে এটা একটু ডিভাইড করে নেই। দেখো, লিথিয়াম অক্সাইড যেহেতু সবল ক্ষারধর্মী, তাহলে সে একটা সবল অ্যাসিডের সাথে অবশ্যই বিক্রিয়া করবে, প্রশমন বিক্রিয়া যেটাকে আমরা বলি, সবল অ্যাসিড এবং সবল ক্ষারের মধ্যে যে বিক্রিয়াটা হয়। তাহলে লিথিয়াম অক্সাইড এর সাথে আমরা একটা সবল অ্যাসিড, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে আমরা বিক্রিয়া দিলাম। তাহলে আমাদের কি তৈরি করবে? লবণ আর পানি। সবাই জানো প্রশমন বিক্রিয়া কি হয়, LiCl2 প্লাস H2O। তাহলে এটা ধর্ম পাইছে। এরপরে আমাদের হচ্ছে বেরিলিয়াম অক্সাইড হলো উভধর্মী। তাহলে এখানে উভধর্মী যেহেতু, তাহলে এর মধ্যে অ্যাসিডিক ধর্ম আছে, ক্ষারীয় ধর্ম আছে, দুইটা ধর্মই আছে। তাহলে এর যেহেতু প্রথমে আমরা ধরলাম যে এর অ্যাসিডিক ধর্মটা আমরা আগে ব্যাখ্যা করব, তাহলে এ একটা ক্ষারের সাথে বিক্রিয়া দেবে। তাহলে আমরা কাজ করতে পারি কি, আমাদের যে বেরিলিয়াম অক্সাইড এর সাথে আমরা একটা ক্ষার যুক্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। তাহলে আমাদের বিক্রিয়া কি হবে? Na2BeO2 প্লাস পানি। এখানে আমরা কি ধর্ম ব্যাখ্যা করলাম? বেরিলিয়াম অক্সাইডের অ্যাসিডিক ধর্ম ব্যাখ্যা করলাম, সেটা আমরা এখানে লিখতে দেই, অ্যাসিডিক। তারপর আমরা হচ্ছে বেরিলিয়াম অক্সাইডের ক্ষারীয় ধর্মটা ব্যাখ্যা করব। তাহলে এটাকে অবশ্যই আমরা কোনো একটা অ্যাসিডের সাথে যুক্ত করব। HCl এর সাথে যুক্ত করলাম, আমাদের বিক্রিয়া হবে BeCl2, লবণ পানি তৈরি করবে, বেরিলিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে আমরা এখানে কি ধর্ম প্রমাণ করলাম? বেরিলিয়াম অক্সাইডের বেস বা ক্ষারীয় ধর্ম, বেস লিখে দিই শুধু। এরপরে হচ্ছে আমাদের বোরনের যে অক্সাইডটা, এটা হচ্ছে অম্লধর্মী। এবং এই যে এই তিনটা জিনিস তো তিনটাই অম্লধর্মী। তাহলে এই তিনটাকে আমরা কোন একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিব, তাহলে পেয়ে যাব। তাহলে আমরা বোরন অক্সাইডকে B2O3, এটাকে আমরা একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত করি, তাহলে আমাদের বিক্রিয়া কি হবে? Na3O3 প্লাস H2O। তারপর হলো কার্বন ডাই অক্সাইডের সাথে আমরা সোডিয়াম সরি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের হবে সোডিয়াম কার্বনেট, Na2CO3।
এবং এর সাথে তৈরি হবে পানি। এবং আমাদের লাস্ট বিক্রিয়া N2O5 বা ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এর সাথে আমরা একটা ক্ষার যুক্ত করব NaOH। আমাদের তৈরি করবে কি? আমাদের তৈরি করবে সোডিয়াম নাইট্রেট, এর সাথে পানি। তাহলে আমরা এখানে লিথিয়ামের পাইছি হচ্ছে তোমাদের আহ লিথিয়ামের অক্সাইড যেটা, সেটা সবল ক্ষারধর্মী, সেটা একটা সবল অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, লবণ এবং পানি উৎপন্ন করছে, এবং এটা প্রশমন বিক্রিয়া আমরা সবাই জানি। এরপর হলো বেরিলিয়াম অক্সাইড। বেরিলিয়াম অক্সাইড উভধর্মী। প্রথমটাতে হচ্ছে যে এর অ্যাসিড ধর্ম প্রকাশ পেয়েছে যেহেতু একটা সবল ক্ষারের সাথে বিক্রিয়া করেছে, এবং দ্বিতীয় ধাপে হচ্ছে একটা সবল অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে, এর ক্ষার ধর্ম প্রকাশ পেয়েছে। আর এরপরে হলো যে আমাদের বোরন অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, এই তিনটেই হচ্ছে অম্লধর্মী, এবং এদেরকে আমরা একটা সবল ক্ষারের সাথে বিক্রিয়া দিয়েছি এবং লবণ পানি উৎপন্ন করছি। তো সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাইতে পারি। এই প্রশ্নটাতে বলা হয়েছে কি দেখো, নিচের পরমাণুগুলোর দ্বারা গঠিত যৌগের গলনাঙ্কের ক্রম লিখো ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে লিখতে হবে। তাহলে গলনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি কি, একটা জিনিস হচ্ছে যে আকার যত ছোট হবে, আকার যত ছোট হবে, আকার যত ছোট, গলনাঙ্ক তত বেশি। গলনাঙ্ক তত বেশি। আবার আকার যত বড়, গলনাঙ্ক তত কম। এখন আকার ছোট হলে গলনাঙ্ক কেন বেশি হয়, আকার বড় হলে গলনাঙ্ক কেন কম হয়, এই জিনিসটা তোমরা সবাই জানো। তারপর আমি একবার বলে দিচ্ছি। এর মূল কারণটা হচ্ছে যে আকার যদি ছোট হয়, তাহলে পরমাণুর আকার ছোট হলে কি এর যে বাইরের শক্তি স্তরটা আছে, বাইরের শক্তি স্তরের বাইরের শক্তি স্তরে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হয়। তখন সেই পরমাণুটাকে ভাঙতে গেলে বেশি শক্তির প্রয়োজন হয়, এজন্য ওটার গলনাঙ্ক বেশি হয়। আর আকার বড় হলে ঠিক উল্টা প্রসেসটা ঘটে। এটার আমি ব্যাখ্যা করছি না, কারণ এটা তোমরা সবাই জানো। আমি সরাসরি সমাধানে চলে যাই। দেখো, আমি আগে প্রথমে সমাধানটা লিখবো, তার পরবর্তীতে আমি ব্যাখ্যা করে বলবো যে ওটা কিরকম কেন হয়েছে। তাহলে প্রথমটা আমাদের 1 নম্বর, 1 নম্বরে হলো ক্রমটা আমরা লিখি। প্রথমে হলো হাইড্রোজেন, হাইড্রোজেনের সব থেকে কম। তারপর হচ্ছে সিজিয়াম, তারপর আমাদের রুবিডিয়াম, তারপর হলো সোডিয়াম, তারপর লিথিয়াম। এখন দেখো, লিথিয়ামের কেন সব থেকে বেশি হয়েছে, কারণ লিথিয়ামের আকার সব থেকে ছোট। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, হাইড্রোজেন তো হলো আমাদের পর্যায় সারণীর প্রথম মৌল, তাই হাইড্রোজেনের আকার তো ছোট হওয়ার কথা। কিন্তু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তুমি খেয়াল করো। লিথিয়াম এখানে এখানে আমি কনফিউশনটা দূর করতেছি যে হাইড্রোজেন যেহেতু সবার প্রথম মৌল, কিন্তু তারপরে হাইড্রোজেনের আকার মানে সরি, হাইড্রোজেনের গলনাঙ্ক কেন বেশি হলো না? কারণ আমাদের আমাদের তো শর্ত হচ্ছে এটা, আকার যত ছোট হবে গলনাঙ্ক তত বেশি হবে। এখানে কেন এই শর্তটা মানলো না? দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, 1s1। আর লিথিয়ামের কি? লিথিয়ামের হলো 1s2, 2s1। এখানে কিন্তু একটা শেল কিন্তু ফিল আপ, লিথিয়ামে, লিথিয়ামের একটা সেল ফিল আপ, এজন্য সে দুইয়ের নিয়ম অনুসরণ করছে। আর আর হচ্ছে যে আহ আর লিথিয়ামের নিউক্লিয়াসটা আকারও তুলনামূলকভাবে ছোট, যেহেতু আমাদের এই যে এই শেলটা ফিল আপ, আর সে বাইরের শক্তি স্তর, বাইরের শক্তি স্তরকে সে তীব্রভাবে আকর্ষণ করে। এজন্য লিথিয়ামের আকারটা তুলনামূলকভাবে ছোট হয়, এবং বাইরের শক্তি স্তরের সাথে ইলেকট্রনের আকর্ষণও হাইড্রোজেনের তুলনায় বেশি থাকে, কারণ হাইড্রোজেনে কিন্তু একটা ইলেকট্রন আছে, সেখানে আকর্ষণ করার মতো কেউ নাই।
নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াসের মানে এখানে নিউক্লিয়াসের সাথে যে বাইরের একটা ইলেকট্রনের আকর্ষণ, সেটার থেকে লিথিয়ামের বাইরের শক্তি স্তরের সাথে আকর্ষণটা বেশি হবে, কারণ হচ্ছে এটার একটা শেল পরিপূর্ণ আছে, এজন্য লিথিয়ামের গলনাঙ্কটা বেশি হবে। তারপর হলো যে সোডিয়াম। এবার লিথিয়াম আর সোডিয়াম তো হচ্ছে একই গ্রুপের মৌল। লিথিয়ামের পরের মৌলটি হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিএম। তো এইভাবেই ক্রমটা আসছে, কারণ হচ্ছে লিথিয়াম হচ্ছে ওই গ্রুপের মধ্যে প্রথম গ্রুপ, যেটা প্রথম গ্রুপের মধ্যে লিথিয়াম হলো সবার উপরে, তারপর হচ্ছে যে সোডিয়াম, রুবিডিয়াম, তারপর সিজিএম। তো এই ক্রমটা বুঝতে পারছো? তাহলে আমরা 2 নম্বর ক্রমে চলে যাই। আমাদের দ্বিতীয় ক্রমটা হচ্ছে অক্সিজেন, তারপর হলো নাইট্রোজেন, তারপর হলো পটাশিয়াম, তারপর হলো ক্যালসিয়াম, তারপর হলো বেরিলিয়াম। এখন দেখো এই সিরিয়ালটার ভিতরে কিন্তু বেরিলিয়ামের আকার হচ্ছে সব থেকে ছোট, এজন্য বেরিলিয়ামের গলনাঙ্ক বেশি আছে। এরপর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরবর্তীতে হবে পটাশিয়াম। যেহেতু ক্যালসিয়ামের আগের মূলটা হলো পটাশিয়াম। এরপর হলো যে এই অক্সিজেন আর নাইট্রোজেন, এইখানটাতে একটু ঝামেলা হয়েছে, এটা একটু বোঝাই। এখন দেখো নাইট্রোজেনের থেকে কিন্তু অক্সিজেনের আকার ছোট, তাহলে এই ক্রমটাতে নাইট্রোজেন লাস্টে হওয়ার কথা না, অক্সিজেন আগে হওয়ার কথা না? তাহলে দেখো আমি এই জিনিসটা একটু বোঝাই। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা তুমি একটু খেয়াল করো। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p3। আর অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 1s2, 2s2, 2p4। আমরা জানি কি, পরমাণুর কোনো একটা অরবিটাল যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় থাকে, তাহলে সে সর্বদা মানে সর্বাধিক স্থিতিশীল অবস্থা বিরাজ করে। দেখো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসে কিন্তু পি অরবিটালটা অর্ধপূর্ণ আছে, আর অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু 2p4, এটা কিন্তু অর্ধপূর্ণ না। সেক্ষেত্রে এই অক্সিজেনের চাইতে নাইট্রোজেনটা একটু বেশি স্থিতিশীল হবে। আর বেশি স্থিতিশীল হলে তাকে ভাঙতে আমাদেরকে অতিরিক্ত শক্তি খরচ করতে হবে, এজন্য নাইট্রোজেনের গলনাঙ্কটা বেশি হবে অক্সিজেনের তুলনায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 3 নম্বর যে ক্রমটা ওইটা আগে বের করি। 3 নম্বর ক্রমটা হলো হিলিয়াম, নাইট্রোজেন, হিলিয়াম, তারপর হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, কার্বন। দেখো তোমরা এই ক্রমটা খেয়াল করো। এই ক্রমটার ভিতরে আমরা এই দিক থেকে শুরু করি। হিলিয়াম, হিলিয়ামের গলনাঙ্ক হচ্ছে সব থেকে কম। এর কারণ হচ্ছে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা আমরা সবাই জানি। আর তারপর হলো হিলিয়ামের পর হলো নাইট্রোজেনের গলনাঙ্ক বেশি, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপর হলো কার্বন। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এই নাইট্রোজেন আর কার্বন এই দুইটা জিনিস কি? নাইট্রোজেনের আকার তো কার্বনের থেকে ছোট, কারণ পর্যায় সারণীতে কিন্তু আগে কার্বন আসে, তারপরে হচ্ছে নাইট্রোজেন আসে, তাহলে নাইট্রোজেনের আকার অবভিয়াসলি কার্বনের থেকে ছোট হবে। তাহলে নাইট্রোজেনের আকার ছোট হওয়া সত্ত্বেও এর গলনাঙ্ক কেন কার্বনের থেকে কম হলো? তাহলে এই জিনিসটা আমরা একটু বের করে দেখো। আমরা নাইট্রোজেন আর কার্বন, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস তো বের করা আছে, আমরা কার্বনেরটা বের করি। কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। তাহলে 1s2। তো এখানে দেখো কার্বন আর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো। নাইট্রোজেনের কিন্তু 2p3 অর্থাৎ শক্তি স্তর অর্ধপূর্ণ আছে। সেই ক্ষেত্রেও কিন্তু নাইট্রোজেনের হচ্ছে গলনাঙ্ক বেশি হওয়ার কথা। কিন্তু আমরা জানি কি কার্বনের কিন্তু দুইটা আকৃতি আছে, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে হিরো। এখন দেখো হিরো আর গ্রাফাইটের ক্ষেত্রে কিন্তু ওই দুইটার স্ট্রাকচার তোমরা যদি খেয়াল করো, ওই দুইটার স্ট্রাকচার কিন্তু খুবই স্ট্রংলি বন্ধন দ্বারা যুক্ত থাকে কার্বনের ক্ষেত্রে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে যদি পরস্পর এক একটা নাইট্রোজেন পরমাণু, এরা হচ্ছে যে ডায়াটমিক হিসেবে থাকে, অর্থাৎ N2 এরকম আকারে থাকে নাইট্রোজেন গুলো। এবং হচ্ছে এরা পরস্পরের মাধ্যমে ভ্যান ডার ওয়ালস বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আর এজন্য নাইট্রোজেনের মধ্যকার বন্ধনগুলো দুর্বল হয়। এই আর এজন্যই মূলত
নাইট্রোজেনের গলনাঙ্কটাও কার্বনের থেকে কম হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই ফসফরাস আর সালফার এরা তো হচ্ছে যে আহ, এই যে কার্বন নাইট্রোজেন এদের এদের নিচের মৌল, অর্থাৎ হচ্ছে এদের আকার বড়। এদের আকার বড় হওয়ার কারণে এদের গলনাঙ্কটাও এই দুইটা থেকে কম, এই যে কার্বনের থেকে কম, ফসফরাস আর সালফারের। আর ফসফরাস আর সালফারের চেয়ে নাইট্রোজেনের গলনাঙ্কটা আরো। দেখো এখন আমরা 4 নম্বর ক্রমটাতে আসি। এখানে দেখো, এখানে মৌলগুলো কিন্তু হচ্ছে গ্রুপ 17 এর মৌল, বা এরা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল। আর হ্যালোজেন গ্রুপের মৌলের ক্ষেত্রে কি, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর গলনাঙ্ক তাদের পারমাণবিক ভর এবং হচ্ছে এদের আন্তঃআণবিক যে আকর্ষণ বল এটার উপর নির্ভর করে। আর হচ্ছে যে গ্রুপ 17 এর যে পরমাণুগুলো আছে এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এবং পরমাণুর সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের গলনাঙ্কটা বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি এদের যে আকার যে ক্রমে ক্রমে বৃদ্ধি পাইছে, এদের আকার ক্রমে ক্রমে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হচ্ছে এদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পাইছে। আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে এদের গলনাঙ্ক বৃদ্ধি পেয়েছে। এই যে এই কেসটা একটু আলাদা হবে। আর এটাও একটু আলাদা, সেটা আমি 4 নম্বরটা লিখিনি, তার পরবর্তীতে ওটাতে আসতে আছে। তাহলে আমাদের সব থেকে কম হবে ক্লোরিনের গলনাঙ্ক, তারপর হবে ক্লোরিন, তারপর হবে ব্রোমিন, ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, হচ্ছে অ্যাস্টাটিন। তারপর হলো আমাদের 5 নম্বর ক্রম। দেখো 5 নম্বরের মৌলগুলো কি, এগুলো কিন্তু মূলত হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো। আর নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক সাধারণত তাদের পরমাণুর আকার এবং হচ্ছে যে এদের যে আম, আন- আন্তঃপরমাণুর যে আকর্ষণ বল, অর্থাৎ এদের মধ্যকার যে লন্ডন বল। কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কি লন্ডন বল কাজ করে। আর হচ্ছে যে এদের মধ্যকার লন্ডন বলের উপর নির্ভরশীল এদের গলনাঙ্ক। আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কাহিনী হয় কি, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তোমার হচ্ছে এদের আকার বাড়ার সাথে সাথে এদের মধ্যকার লন্ডন বলটা বৃদ্ধি পায়। আমাদের আহ হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে কি হয়েছিল, হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে এদের আকার বাড়ার সাথে সাথে এদের মধ্যকার ভ্যান ডার ওয়ালস বল বৃদ্ধি পেয়েছিল। আর আর হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে এদের আকার বাড়ার সাথে সাথে এদের মধ্যকার লন্ডন বল বৃদ্ধি পেয়েছে। এজন্য এদের গলনাঙ্কটা বৃদ্ধি পেয়েছে। এই দুইটা জিনিস কিন্তু একটু আলাদা। এছাড়া সর্বক্ষেত্রে কিন্তু এই সূত্রটা খাটে, অথবা এই ইলেকট্রন বিন্যাসের যদি ব্যতিক্রম হয় সেই জিনিসটা খাটে। আর এই দুইটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আলাদা, একটু মনে রাখতে হবে এটা। তাহলে এখানে গলনাঙ্ক সব থেকে কম হচ্ছে আমাদের হিলিয়ামের, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আমাদের আর্গন, তারপর হচ্ছে আমাদের ক্রিপ্টন, তারপর হলো জেনন। আশা করছি বুঝতে পারছো সবাই। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে হেক্সামিন নিকেল 2 প্লাস এবং হচ্ছে হেক্সামিন কোবাল্ট 3 প্লাস আয়ন দুইটার হাইব্রিডাইজেশন এবং এদের জ্যামিতিক কাঠামো উল্লেখ করতে বলা হয়েছে। তাহলে দেখো, এখানে আমরা প্রথমে কাজ করব কি, প্রথমে হচ্ছে আমরা কেন্দ্রীয় মৌলের যে যোজনী সেটা আমরা বের করব। এখানে নিকেলের সন্নিবেশ সংখ্যা কত? নিকেলের সন্নিবেশ সংখ্যা হচ্ছে আমাদের 6। তাহলে নিকেলের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6 এবং হলো, এবং এখানে আমরা বের করব নিকেল 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমাদের নিকেল 2 প্লাস ইলেকট্রন বিন্যাসটা কি, আর্গন PDA, 4s0, 4p0, 4d0। এখন এটাকে আমরা একটু বক্স পদ্ধতিতে সাজাই। এই যে নিকেল 2 প্লাসের যে ইলেকট্রন বিন্যাসটা আছে, আর্গন, লিখি আমরা এখানে নিকেল 2 প্লাস সমান দিয়ে আর্গন, তারপর হলো আমাদের পিডি অরবিটালটা, তারপর আমাদের 4s, তারপর হচ্ছে আমাদের 4p, তারপর আমাদের 4d। একটু এখানে এটা ইন্ডিকেট করি, এখানে 4d, 4p,
4s, আর এটা হলো 3d। তাহলে আমাদের 3d8 4s0। তাহলে আমরা একটা একটা করে ইলেকট্রন দিই। আমাদের যে হুন্ডের নিয়ম ছিল, ওই হুন্ডের নিয়ম অনুসারে আমরা ইলেকট্রন একটা একটা করে প্রথমে একই স্পিন যুক্ত ইলেকট্রন প্রবেশ করবে, এরপর বিপরীত স্পিন যুক্ত। তাহলে আমাদের কয়টা হলো? পাঁচটা, সরি, চারটা, আর হচ্ছে আট। এখন দেখো এই যৌগটাতে লিগ্যান্ড হিসেবে কোনটা আছে? লিগ্যান্ড হিসেবে আছে অ্যামোনিয়া, NH3। NH3 কিন্তু এটা একটা শক্তিশালী লিগ্যান্ড না। এজন্য হলো যে এই যে এখানে যে দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে চাপাই একটা বক্সের ভিতরে আনতে পারবে না। যেন আমাদের লিগ্যান্ড কাজ করবে কি? লিগ্যান্ড হচ্ছে আমাদের এই যে 4s 4p আর 4d অরবিটালে ইলেকট্রন প্রদান করে। তাহলে এখানে আমরা দেই, এখানে একটা NH3, তারপরে এখানে একটা NH3, NH3। আমি আর NH3 বারবার লিখলাম না, যাক লিখে দিই। NH3, NH3, কয়টা আমাদের? ছয়টা লিগ্যান্ড টোটাল, তাহলে চারটা, আর এখানে একটা পাঁচটা, আর এখানে ছয়টা, NH3। তাহলে আমরা এটার হাইব্রিডাইজেশন কি হবে? এটার হাইব্রিডাইজেশনটা হবে, এখানে তো 3d অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করে নাই, 4 এ একটা প্রবেশ করছে, সরি, এস অরবিটাল একটা, তাহলে sp3d2। তাহলে হাইব্রিডাইজেশন হবে আমাদের sp3d2। আর হচ্ছে জ্যামিতিক কাঠামো যেহেতু আমাদেরকে উল্লেখ করতে বলছে, তাহলে আমরা জ্যামিতিক কাঠামোটা এখানে ব্যাখ্যা করবো। নিকেল টু প্লাস, আর চারদিক থেকে লিগ্যান্ড NH3 প্লাস। আকৃতিটা আমরা উল্লেখ করে দিই, আকৃতি হবে অষ্টতলকীয়। তাহলে এটা সলভ করার জন্য আমরা আরেকটা এক্সট্রা পেজ নিই। আমাদের জটিল আয়নটার নাম ছিল কি? হেক্সাঅ্যামিন কোবাল্ট 3+। কোবাল্ট 3+। তাহলে এখানে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে, সরি, এখানে হচ্ছে যে সন্নিবেশ সংখ্যা হলো 6। তাহলে আমাদের কোবাল্টের জারণ সংখ্যা হবে কত? +3। তাহলে আমরা কোবাল্ট 3+ এর যে ইলেকট্রন বিন্যাসটা বের করবো, যেহেতু আমরা এই যে এখানে দেখো NH3 এর ক্ষেত্রে হচ্ছে আহ যেহেতু যেহেতু ছয়টা লিগ্যান্ড, তাহলে এখানে হবে -6, আর যেহেতু এখানে +3 আছে, তাহলে +3 আর -6 কাটাকাটি হয়, কোবাল্টের জারণ মান হবে আমাদের +3। এজন্য আমরা কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাসটা বের করবো। কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমাদের আর্গন, তারপর 3d6, 3d6, 4s0, 4p0। এখন আমরা এটাকে সুন্দর করে বক্স পদ্ধতিতে সাজাই। কোবাল্ট 3+কে আর্গন, তারপর আমাদের 3d অরবিটাল যেটা, তারপর হলো আমাদের 4s, 4s, আর এটা হলো আমাদের p অরবিটাল। এস অরবিটালটা এত বড় লাগবে না, এক, দুই, তিন। আমরা কালারটা চেঞ্জ করে নিই তাহলে ভালো হবে। তাহলে ডি অরবিটাল হচ্ছে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা।
এখানে স্টেরিক বাধা সৃষ্টি করছে তোমার হচ্ছে যে NH3 আয়নটা, এবং হচ্ছে যে এখানে এই দুইটা ঘর ফাঁকা করে দিয়েছে, এবং ইলেকট্রন গুলো এখানে এই দুইটা ঘরে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন গুলো এই ঘরে চলে আসছে। তাহলে এখানে আমাদের লিগ্যান্ড যুক্ত হবে। এখানে এখানে 3d অরবিটালে দুইটা, 4s অরবিটালে একটা, আর হলো যে আমাদের, যেহেতু আমাদের ছয়টা লিগ্যান্ড, তিনটা গেছে, আরো তিনটা, এক, দুই, তিন। আর এটা হলো আমাদের 3d, 4s, 4p। আমরা লিগ্যান্ড যুক্ত করি NH3। তাহলে আমাদের হাইব্রিডাইজেশন, হবে T2sp3। তাহলে এটার যে আকৃতিটা সেটা আমরা আঁকি। এটার আকৃতিটাও কিন্তু আগের মতো হবে। এখানে শুধু আমাদের আয়ন হলো কোবাল্ট G+। আমরা লিগ্যান্ড গুলো অ্যাড করি, NH3, NH3 প্লাস। আর এর আকৃতিটাকে হবে, আকৃতি হবে অষ্টতলকীয়। অষ্টতলকীয়। আমাদের পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন এটা। এখানে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাস পূর্বক নিচের মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। এটা খুব ভালো একটা প্রশ্ন, এবং মোটামুটি অনেক ভর্তি পরীক্ষাতেই আসে এই প্রশ্নটা। এখানে হয়েছে যে তোমার আম, মৌল দেওয়া আছে এবং মৌলের পর্যায় সারণীতে অবস্থান বের করতে বলা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করতে বলা হয়েছে। আবার অনেক সময় প্রশ্নে ইলেকট্রন বিন্যাস দেয়া আছে, ওইটা থেকে তোমার কোন মৌলটা সেটা আইডেন্টিফাই করতে বলা হয়। আমাদের এবার বুয়েট যে 23-24 সেশনের যে পরীক্ষাটা হয়েছে ওখানেও তোমার ওইরকম একটা প্রশ্ন আসছিল, যে তোমার ইলেকট্রন বিন্যাস দেওয়া ছিল, ওখান থেকে মৌল আইডেন্টিফাই করতে হয়। তো এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। তাহলে এটা চলো আমরা এটা সলভ করি। তাহলে আগে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস বের করা। তাহলে আমরা ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসটা আগে বের করি। ফ্লোরিন 9, এর 1s2, 2s2, 2p6, ও সরি, 2p5। দেখো এখানে কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইলেকট্রনটি সর্বোচ্চ দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে। তাহলে এর পর্যায় হবে 2, পর্যায় হবে 2, আর গ্রুপ হবে
যেহেতু ইলেকট্রনটা এস অরবিটাল আর হচ্ছে পি অরবিটাল প্রবেশ করেছে, সেক্ষেত্রে আমরা গ্রুপ নাম্বার কিভাবে বের করি? গ্রুপ নাম্বার বের করি আমরা হচ্ছে এস প্লাস পি সমান সমান, মানে এস আর পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এর সাথে আমার যুক্ত হবে 10, 10 যোগ করব। দাঁড়াও, আমি তাহলে এটা একটু সাইডে একটু বললে নেই তোমাদেরকে, যে যদি ইলেকট্রন সমূহের পর্যায় নির্ণয়কারী কিভাবে? পর্যায় নির্ণয় করা হচ্ছে যে ইলেকট্রনের সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিট সরি পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করেছে বা কত নম্বর শক্তি স্তরে প্রবেশ করেছে, সেটা হলো সেটার পর্যায় নম্বর। আর গ্রুপ নম্বরটা হিসাব করে, যদি ইলেকট্রন আমাদের শুধুমাত্র এস অরবিটাল প্রবেশ করে, তাহলে এস অরবিটালে যত ইলেকট্রন সংখ্যা আছে সেটা হলো তার গ্রুপ নম্বর। আর যদি এস আর পি অরবিটালে প্রবেশ করে, এস সরি এস ও পি তে, যদি শুধু এস অরবিটালে প্রবেশ করে তাহলে শুধু এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, আর যদি এস আর পি অরবিটালে প্রবেশ করে তাহলে এস আর পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, এবং হলো যে এর সাথে আমরা 10 যোগ করব। আর এটা কিন্তু সর্বশেষ শক্তি স্তরের ক্ষেত্রে বলা হয়েছে, এই যে এটা কিন্তু সর্বশেষ শক্তি স্তর। আবার হলো যে যদি আমাদের এস ও ডি, এস ও ডি এর ক্ষেত্রে আমাদের হবে এস, আর ডি অরবিটালের যে মোট ইলেকট্রন সংখ্যা আছে সেটাই হবে তার গ্রুপ নম্বর। তাহলে আমরা আগে এগুলোর ইলেকট্রন বিন্যাস গুলো আগে একবারে বের করে তার পরবর্তীতে আমরা অ্যান্সারটা সরাসরি পর্যায়ের গ্রুপগুলো গুলো আলাদা পরবর্তীতে লিখে দেবো। তাহলে ভ্যানাডিয়াম 30, ভ্যানাডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আছে কোনটা? আর্গন। আমরা একটু শর্টকাট পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস বের করি, তাহলে আমাদের সময় বাঁচবে। আর এটা তোমরা পরীক্ষাতে বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আর্গন মানে কি? 18টা ইলেকট্রন গেল। তারপর থাকে আমাদের 5টা। তাহলে আর্গনের পর আমাদের 3d 3 4s2। আমরা পরে বের করি। তারপর হচ্ছে আমাদের এটা 74, হচ্ছে মনে হয় উলফার্মের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা হচ্ছে তোমাদের জেনন। আর জেননের পারমাণবিক সংখ্যা কত? আমরা সকলে জানি 54, তাহলে 54 পর্যন্ত চলে গেল। তারপর বাকি কত থাকে? বাকি থাকে আমাদের হচ্ছে 6s 2 4f14, তারপর হলো আমাদের 5d4। তো এখানে ইলেকট্রন গুলো কিভাবে কিভাবে প্রবেশ করলো, এটা তো তোমার হচ্ছে যে আউটবাউনিতে কম শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, তারপর বেশি শক্তির অরবিটালে প্রবেশ করবে, এটা তো তোমরা বুঝো, এটা আর আমি বুঝাইলাম না। তারপর হচ্ছে আমাদের সিলভার, সিলভার হচ্ছে 47। তারপর সিলভারের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেটা হচ্ছে আমাদের ক্রিপ্টন। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 36, 36। তারপর হচ্ছে আমাদের বাকি অংশটা হচ্ছে 4d10, 4d10 এবং হলো 5s1। তারপর হলো এই মৌলটা, এর পারমাণবিক সংখ্যা হলো 45। এর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হলো আমাদের ক্রিপ্টন। তারপর 4d, আগে আমাদের 5s টা কমপ্লিট করবেন। 5s2, 4d7। এখন আমরা পর্যায়ের গ্রুপটা বের করতে পারি। এটার সর্বশেষ শক্তি স্তর কি? 4s। আর তাহলে এর পর্যায় হবে কত? 4। আর গ্রুপ, ও এটার গ্রুপ তো লেখাই হয় না। এটার গ্রুপ হচ্ছে যে
দুই আর পাঁচ হচ্ছে সাত, সাথে সাথে আরো 10 যোগ করলে কত হয়? 17। গ্রুপ হচ্ছে 17। পর্যায়ত গ্রুপ হবে আমাদের ডি আর এস এর ক্ষেত্রে, ও না সরি, যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা পরের অরবিটালে প্রবেশ করেছে তাহলে এটা হবে আমাদের ডিআরএস আমরা যোগ করব। তাহলে আমাদের এখানে গ্রুপ কত হয়? আমাদের 3 + 2 সমান কত? 5। তারপর হলো যে আমাদের এই যে ওলফ্রাম, ওলফ্রামের ক্ষেত্রে এর পর্যায় নম্বর কত? এর পর্যায় নম্বর হবে হচ্ছে পর্যায় 6, যেহেতু আমাদের সর্বশেষ ইলেকট্রনটি 5d অরবিটালে প্রবেশ করেছে। পর্যায় 6 গ্রুপ, গ্রুপ হবে আমাদের, আমরা এখানে গ্রুপের ক্ষেত্রে কালারটা চেঞ্জ করে ডি আর হচ্ছে এস হিসাব করবো, 5d আর 4s, সরি 5d আর 6s। তাহলে গ্রুপ হবে আমাদের 4 + 2 সমান 6। আবার হচ্ছে যে সিলভার, সিলভারের ক্ষেত্রে পর্যায় হলো 6, সেম হবে। কারণ হলো যে 4d এর আগে কিন্তু তোমাদের 6s আছে। ও না, সরি 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 সরি, যেটা ভুল হয়েছে। এখানে তো সর্বশেষ ইলেকট্রন 5s অরবিটালে প্রবেশ করেছে। তাহলে আমাদের পর্যায় কত কত হবে? পর্যায় হবে হচ্ছে আমাদের 5। গ্রুপ হবে কত? গ্রুপ হবে, আমরা হচ্ছে এই ডি আর এস এর ইলেকট্রন যোগ করবো। গ্রুপ হচ্ছে 10 + 1 সমান কত? 11। আবার এখানে, এখানেও সর্বশেষ ইলেকট্রনটা যেহেতু 5s অরবিটালে প্রবেশ করেছে তাহলে পর্যায়ও 5। আর গ্রুপ নম্বর কত হবে? ডিআরএস এর মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা গ্রুপ বের করি। গ্রুপ হবে 7 + 2 = 9। তো ক্লিয়ার সবাই? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমার ভালো লাগে ভিডিওটিতে লাইক করতে পারো, চাইলে তোমরা শেয়ার করতে পারো। আর হলো যে তোমরা যদি এমসিকিউ পার্টটাও চাও তাহলে তোমরা কমেন্ট করো, ও কমেন্টে আমাকে জানাও। আর যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।